আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স বা বলবিদ্যা যে বইটা আছে, এই বইয়ের চ্যাপ্টার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো এখানে দেখেন, এই অধ্যায়টা আলোচনা করার আগে আমার সায়েন্স বই প্রকাশনীর বই, আমার বইয়ে অধ্যায় 1 দুইটা ভাগ করে দেওয়া আছে, 1-এর এ এবং 1-এর বি। কিন্তু যাদের অন্য সিরিজের বই অর্থাৎ তিতাস বা তুহিন প্রকাশনীর বই, তাদের কিন্তু চ্যাপ্টার 1-এর কিন্তু এভাবে কিন্তু ভাগ করা নেই। তাদের কিন্তু চ্যাপ্টার 1-এর ভিতরেই কিন্তু সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তো যেভাবেই থাকুক না কেন সবকিছু কিন্তু সেম। তো এখানে দেখেন, আমরা চ্যাপ্টার 1-এর এ অর্থাৎ বস্তুর একমাত্রিক বা রৈখিক গতি, এটা সমাধান করব। তো এটা সমাধান করার আগে এখানে দেখেন কিছু সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো আমরা কিন্তু ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলেও কিন্তু পড়ে এসেছি। তো তারপরে একবার দেখাচ্ছি, এরপর যদি আপনারা রিডিং পড়েন তাও কিন্তু বুঝে যাবেন। এখানে দেখেন প্রথমে কি বলা আছে, সরণ। তো একটি নির্দিষ্ট দিকে বস্তু কণার অবস্থান পরিবর্তনকে কি বস্তু কণার সরণ বলে। অর্থাৎ কি, এখানে দেখেন একটি নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিকে একটা কণার কি অবস্থান পরিবর্তন বা সরে যাওয়া, যেটা আমি যদি একটু রাফলি বলতে চাই, কোনো একটি নির্দিষ্ট দিকে বস্তু কণা যদি সরে যায়, ঠিক আছে, এই যে সরে গেল অর্থাৎ এই স্থানে আসলো এই স্থানে গেল, তো এখান থেকে এখানে যে আসলো, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে কি বলবো আমরা? বলবো সরণ, বা যেটাকে আমরা রাফলি বলতে গেলে বলা যাবে কি সরে গেছে আর কি, ঠিক আছে? তো এখানে দেখেন এরপর আছে কি বেগ। তো একটি চলমান বস্তুর কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হার অথবা সরণের পরিবর্তনের হারকে বস্তু কণার কি বেগ বলা হয়। অর্থাৎ এই যে আমরা এখানে পড়লাম সরণ, এই সরণের যে পরিবর্তনের হার আছে এটাকে কি বলবো আমরা? বেগ বলবো। আমরা অনেক সময় বলি না যে একটা গুলি কত বেগে যাচ্ছে, সেটা নির্ণয় করতে বলে, সেটা আমাদের বের করতে হয়। তো আশা করি এই বেগ, সরণ এগুলো আপনাদের কাছে খুব সিম্পল মনে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন গড় বেগ। তো কোনো বস্তু কণার গড় বেগ হলো কোনো নির্দিষ্ট ব্যবধিতে নির্দিষ্ট সময়ে সেই সুষম বেগ যা ওই ব্যবধির মধ্যে নির্দিষ্ট সংখ্যক সমান ব্যবধিতে ওই কণার বেগ, ঠিক আছে? তাহলে আমরা যে বেগটা যে বের করলাম, এই বেগের কি গড় যে কত, ঠিক আছে? এই বেগটা যে আমরা যে বেগটা যে এখানে পড়লাম, এই বেগের কি গড় কত, এই গড়টাই কি গড় বেগ, ঠিক আছে? তো এরপর দেখেন আছে কি ত্বরণ। তাহলে এগুলো কিন্তু খুবই সিম্পল বিষয়, ঠিক আছে? একবার পড়লেই বুঝতে পারবেন। এরপর দেখেন ত্বরণ। তো কোনো চলমান বস্তু কণার বেগের পরিবর্তনের হারকে ওই বস্তু কণার কি ত্বরণ বলে। অর্থাৎ কোনো চলমান বস্তু কণার বেগের পরিবর্তনের হারকে কি বস্তু কণার কি ত্বরণ বলে। তো এখন দেখেন আমরা কিন্তু পড়তেছি বস্তুর একমাত্রিক গতি বা কি রৈখিক গতি। তাহলে এখানে দেখেন আছে কি সরল দোলন গতি বা কি সরল রৈখিক গতি। তো আমাদের এই চ্যাপ্টারটার কি সরল বস্তুর একমাত্রিক গতি বা কি রৈখিক গতিটা কি, এটা কিন্তু আমাদের কি বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমি খাতাতে লিখে রেখেছি। এখানে দেখেন সরল দোলন বা কি রৈখিক গতি। তো এখানে দেখেন সরল দোলন বা রৈখিক গতিটা কি, একটি বস্তু কণা কোনো সরল রেখায় এমনভাবে চলমান, তাহলে একটা বস্তু কণা কোনো একটা সরল রেখায় এমনভাবে চলমান হয় যে বস্তু কণার ত্বরণ সর্বদা কি কেন্দ্রমুখী হয়। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যে একটা বস্তু কণা কোনো সরল রেখায় এমনভাবে চলবে যেটা কি বস্তু কণার ত্বরণ কি সর্বদা কি কেন্দ্রমুখী হবে, অর্থাৎ কেন্দ্রের দিকে হবে, এবং কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক হবে। অর্থাৎ কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক হয়, তবে বস্তু কণার গতিকে সরল দোলন গতি বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু সরল দোলন গতির সংজ্ঞা বা ডেফিনেশন, বা কি রৈখিক গতি যাই বলে না কেন একই কথা। অথবা এই সংজ্ঞাটা কিন্তু এভাবে আমরা দিতে পারি যে ডি স্কোয়ার এক্স বা কি ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স আকারের গতিকে কি সরল দোলন গতি বলা হয়, ঠিক আছে? তাহলে এভাবে সংজ্ঞাটা দিলেও কিন্তু হবে, হয় প্রথম ভাবে দিবেন, নাহলে কিন্তু দ্বিতীয় ভাবে দিতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু দিতে পারবেন। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স আকারের গতিকে সরল দোলন গতি বলা হয়। তো আপনি যদি এভাবে যদি দেন, শুধু মুখস্থ করে এভাবে দিলে কিন্তু শুধু মুখস্থ করে লেখার পর শুধু নাম্বারই কিন্তু পাবেন, কিন্তু ভালোভাবে বুঝতে গেলে কিন্তু এর গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা সংজ্ঞায় কি করবেন আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। যেমন দেখেন এই সংজ্ঞাটা যদি
এভাবে দেন তাহলে কিন্তু চিত্র এঁকে কিন্তু আপনি হচ্ছে কি বুঝতে পারবেন, কিন্তু এভাবে যদি মুখস্থ করে গিয়ে শুধু খাতায় লেখেন তাহলে কিন্তু শুধু মার্কস পাবেন, কিন্তু বিষয়টা আপনার কাছে কি বা কনসেপ্টটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হবে না। ঠিক আছে, তো এখানে দেখেন এটা যদি আমি পরিচয় দিতে চাই, এটা আপনারা কি অবশ্যই হচ্ছে নোট করে রাখবেন এখানে, যে হচ্ছে এখানে এক্স কি, এক্স হচ্ছে কি দূরত্ব, দূরত্ব বা হচ্ছে এটাকে আমরা সরণ বলতে পারি। ঠিক আছে, দূরত্ব বা হচ্ছে কি সরণ বলতে পারি। এরপর এই এক্স এর যদি হচ্ছে টির সাপেক্ষে একবার হচ্ছে কি ডেরিভেটিভ অন্তরীকরণ করি, তাহলে এখানে দেখেন ডিএক্স বাই হচ্ছে ডিটি ইকুয়াল টু হচ্ছে কি, এটা যদি করি অর্থাৎ এক্স কে যদি টি এর সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি তাহলে এটা আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এক্স হচ্ছে কি দূরত্ব বা হচ্ছে কি সরণ, তাহলে এটাকে যদি আমরা টির সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে এখানে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা বেগ লিখতে পারি। এরপর এখানে যদি আমরা আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে দেখেন কি পাচ্ছি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডিটি স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ত্বরণ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু নোট করে আপনারা রেখে দিবেন অবশ্যই, কিন্তু এটা পরবর্তীতে যখন আমরা উপপাদ্য বা কোনো সমস্যার সমাধান করব এই অধ্যায়ের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, এক্স হচ্ছে কি, এই এক্সটা হচ্ছে কি এখানে দূরত্ব বা সরণ ডিএক্স বাই ডিটি, তাহলে এক্স টির সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবো, বেগ পাবো। আর হচ্ছে এটাকে যদি আবার অন্তরীকরণ করি বা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, আমরা ত্বরণ পাবো। তাহলে এটা কিন্তু আপনারা অবশ্যই নোট করে রেখে দিবেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা, খাতায় হচ্ছে সুন্দর করে এটা নোট করে রাখবেন। তো আমাদের হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো ছিল এগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। যখন আমরা হচ্ছে উপপাদ্য সমাধান করব তখন কিন্তু আমরা আরো ক্লিয়ার হব ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা হচ্ছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো সেই উপপাদ্যতে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা উপপাদ্য 1 সমাধান করব। ঠিক আছে, অর্থাৎ উপপাদ্য 1 হচ্ছে কি প্রমাণ করব। তো এই উপপাদ্যটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে, 17 সালে, 12 সালে, 11 সালে, 9 সালে, 4 সালে, এর আগেও কিন্তু সালে এসেছিল। সো বুঝতেই পারছেন উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি উপপাদ্যটা খাতায় তুলে নিয়েছি। তো চলুন আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি। তাহলে উপপাদ্য 1 এখানে বলছে দেখেন, একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে একটা বস্তুকণা এ বিন্দুতে কি আছে, স্থির অবস্থায় আছে। তাহলে ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এও বরাবর এইরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে এর ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের হচ্ছে কি সমানুপাতিক। তাহলে বস্তুকণাটির গতি ও দোলনকাল নির্ণয় করো। তাহলে এই উপপাদ্যতে আমাদের কিন্তু দুইটা বিষয় বের করতে হবে, একটা হচ্ছে বস্তুকণাটির গতি এবং হচ্ছে কি বস্তুকণাটির হচ্ছে কি দোলনকাল। ঠিক আছে, এই দুইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলুন এখন আমরা প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণে দেখেন আমি একটা হচ্ছে কি রেখা এঁকে নিয়েছি। তো এখানে দেখেন আমার আঁকানোর হাত কিন্তু খুবই বাজে, হ্যাঁ, এখানে দেখে বুঝতে পারছেন অনেকবার কিন্তু ঘষা মাজা করেছি। তো আপনারা কষ্ট করে একটু মেনে নেবেন। তো এখানে দেখেন এটা আঁকানোর পরে মনে করি একটি বস্তুকণা এ স্থির বিন্দু হতে যাত্রা শুরু করে। তাহলে এই যে একটি বস্তুকণা এখানে এ আছে, এ থেকে কি যাত্রা শুরু করে টি সময়ে হচ্ছে কি পি বিন্দুতে পৌঁছে। তাহলে এ থেকে যাত্রা শুরু করে বস্তুকণা টি সময়ে এইটুকু আসতে হচ্ছে কি টি সময়ে পি বিন্দুতে পৌঁছে। ঠিক আছে, তাহলে যেখানে ও পি, এই যে ও হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে কি এক্স এবং হচ্ছে কি ও এ ইকুয়াল টু ও এ প্রাইম, তাহলে ও এ ইকুয়াল টু ও এ প্রাইম ইকুয়াল টু এ। তার মানে এখানে দেখেন ও পি ইকুয়াল টু কি ধরছে, এক্স ধরছে। এখানে এই যে যেটা হচ্ছে এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখে দিয়েছি এখানে। তো ও পি ইকুয়াল টু এক্স এবং হচ্ছে কি ও এ ইকুয়াল টু কি ও এ প্রাইম। তাহলে ও এ থেকে ও এ যেটুকু দূরত্ব ও এ প্রাইমও কিন্তু ততটুকু দূরত্ব, অর্থাৎ যে এটা কিন্তু মিডল পয়েন্টে আছে, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব যা, এখান থেকে এখানের দূরত্ব কিন্তু তাই। তাহলে এটা ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ও এ প্রাইম ইকুয়াল টু কি এ। তার মানে কি এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে কি এ, এখান থেকে এখানের দূরত্ব কি এ। তার মানে এই দুইটার দূরত্ব কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন আমরা কি করব। তাহলে বস্তুকণার গতি ও অন্তরক সমীকরণ আমরা কিন্তু হচ্ছে কি রৈখিক গতি যে পড়লাম সেখানে কিন্তু আমরা এই সূত্র এখানে কিন্তু সংজ্ঞাতে আমরা কিন্তু দেখছিলাম যে ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে কি ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম, যেহেতু হচ্ছে কি গতি হচ্ছে কেন্দ্রমুখী, গতি হচ্ছে কেন্দ্রমুখী
মুখী। ঠিক আছে, তাহলে এই যে এই বস্তুকণা এ থেকে যাত্রা শুরু করে এই যে কেন্দ্রের দিকে কিন্তু আসতেছে, কেন্দ্র কিন্তু এখানে এ, তাহলে এই যে কেন্দ্রের দিকে কিন্তু আসতেছে। ঠিক আছে, যে সেজন্য আমরা কি গতি যেহেতু কেন্দ্রমুখী সেজন্য আমরা কি এটা হচ্ছে লিখলাম, যেটা আমরা সংজ্ঞাতে দেখলাম। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমরা উভয় পক্ষে কি করছি, উভয় পক্ষে আমরা 2dx দ্বারা কিন্তু গুণ করছি। তাহলে এখানে d স্কয়ার x বাই dt স্কয়ার ছিল, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার এখানে আসেই। এরপর হচ্ছে 2dx বাই dt দ্বারা কি গুণ করছি, করার পর এখানে এরকম আকার আসলো। এরপর এখানে ইকুয়াল টু এখানে দেখেন মাইনাস ছিল, লিখছি 2x, এখানে কি 2dx বাই dt, তাহলে এইটা দ্বারা কিন্তু গুণ করছি, যেটা হচ্ছে এই পাশে গুণ করছি এই পাশে গুণ করছি। করার পর এখানে দেখেন এই মাইনাস মিউ এক্স কিন্তু আগেই ছিল, তাহলে মাইনাস মিউ এক্সটা আছে, এরপর 2dx বাই dt দ্বারা গুণ করছি, এরকম আকার কিন্তু চলে আসছে। তাহলে এখানে আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি যে হচ্ছে 2dx বাই dt দ্বারা উভয় পক্ষে গুণ করে, বা হচ্ছে কি গুণ করে লিখলেই হবে, গুণ করে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা কি করলাম, উভয় পাশে 2dx বাই dt দ্বারা কি গুণ করলাম। তো করার পর এখন দেখেন এইটা ইকুয়াল টু কিন্তু এই আকারটা লেখা যায়। তাহলে এটা কিভাবে লেখা যায় আমি একটু পরে দেখাচ্ছি। এবং হচ্ছে এটা ইকুয়াল টু কিন্তু এই আকার লেখা যায়। তাহলে এটা কিভাবে লেখা যায়, এখানে দেখেন এখানে d dt, এরপর কি dx বাই dt এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখেন কি রকম আকার আছে, d dt, এরপর হচ্ছে কি আছে dx dt হোল স্কয়ার, তাহলে এইরকম আছে। তাহলে এখান থেকে দেখেন এখানে নিচে যেটা থাকবে সেটার সাপেক্ষে কি অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, এটির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে যদি করি তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে কি পাওয়ারটা আগে হচ্ছে কি সামনে চলে আসবে। তাহলে এখানে পাওয়ারটা আমরা হচ্ছে কি সামনে চলে আসবে, এরপর হচ্ছে কি এই মানটা লিখবো dx বাই dt। তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 কি বিয়োগ যাবে, তাহলে পাওয়ার 2 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে 1 থাকে। তাহলে 1 থাকার কারণে এখানে উপরে পাওয়ার লেখার দরকার নেই। ঠিক আছে, এরপর যদি আমরা হচ্ছে টির সাপেক্ষে এখন dx বাই dt আছে, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাব হচ্ছে কি যে হচ্ছে d স্কয়ার x বাই হচ্ছে কি dt স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম দেখেন টির সাপেক্ষে হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে পাওয়ারটা সামনে আসছে, পাওয়ার থেকে 1 বিয়োগ গেছে, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ গেলে এখানে dx বাই dt আছে, 1 কিন্তু পাওয়ার উপরে লেখার প্রয়োজন নেই। এরপরে টি এর সাপেক্ষে এই dx বাই dt কে যদি অন্তরীকরণ করি তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার। তো সেজন্য আমরা 2dx বাই dt ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা পুরোটা ইকুয়াল টু কিন্তু লিখছি হচ্ছে কি d বাই dt dx বাই dt এর উপর কি হোল স্কয়ার দিছি। তাহলে এই যে এখানে দেখেন 2dx dt ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখছি dt ইনটু হচ্ছে কি dx dt এর উপর কি হোল স্কয়ার। তাহলে এরকম আকার কিন্তু আমরা হচ্ছে এটা কিন্তু লিখছি। ঠিক আছে, তো লেখার পর এখানে এসে দেখেন এখানে কি আছে, এখান থেকে আমরা এইটা লিখছি। তাহলে মিউ, এখানে দেখেন মিউটা হচ্ছে কি, মিউটা কিন্তু হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, তাহলে ধ্রুবকটা ধ্রুবকই থাক, তাহলে মাইনাসটা কি এভাবেই থাক। তাহলে এখানে dt আর হচ্ছে কি এর d বাই dt এর উপর কি x স্কয়ার। তাহলে এখানে দেখেন d বাই dt এর উপর কি x স্কয়ার। তাহলে এটার যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি, অর্থাৎ t এর সাপেক্ষে এটা কি অন্তরীকরণ, তো করার ফলে এখানে দেখেন পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ার 2টা সামনে চলে আসলো। তাহলে এখানে কি করব আমরা, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে পাওয়ার 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে একই হয় অর্থাৎ 1 হয়, 2 থেকে পাওয়ার 1 বিয়োগ করলে 1 হয় অর্থাৎ 1 হয়। তাহলে এখানে দেখেন x এর উপর 1 মানে কি x এর, তাহলে শুধু আমরা x লিখলাম। তাহলে এখানে শুধু থাকলে এখন কি x, তাহলে t এর সাপেক্ষে x কে যদি অন্তরীকরণ করি dx বাই dt পাচ্ছি। তাহলে এইটুকুর মান কিন্তু আমরা পাইলাম 2x dx বাই dt। তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা লিখছি হচ্ছে d dt d বাই dt x স্কয়ার। তাহলে এখানে দেখেন এই যে এখানে 2x dx বাই dt, তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা লিখছি হচ্ছে কি d বাই dt x স্কয়ার। তাহলে এই যে এখানে দেখেন d বাই dt x স্কয়ার কিন্তু আমরা লিখছি। তাহলে এখানে শুধু এরপরে কি ছিল, মাইনাস হচ্ছে কি মিউ ছিল, তাহলে মাইনাস মিউটা কি ধ্রুবক দেখি কি আমরা হচ্ছে আগে বসায় দিছি। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে জায়গা নাই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো আমি আগের পেজের যে শেষের লাইনটা আছে এটা কিন্তু লাল কালি দিয়ে আবারও লিখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, তো আপনাদের লেখার প্রয়োজন নাই, জাস্ট বোঝানোর জন্য এটা আমি লিখেছি এই লাইনটা।
তো এখানে দেখেন এই শেষের লাইন থেকে আমরা কি করছি, ওই পাশে হচ্ছে কি ইন্টিগ্রেশন করে দিছি। তাহলে এখানে ইন্টিগ্রেশন, এরপর এটা লিখছি, এরপরে এটা কি মাইনাস মিউ হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকটা আগে লিখছি, এরপর কি ইন্টিগ্রেশন এই পুরোটা লিখছি। তো এখানে দেখেন ডি ডিটি আর হচ্ছে ইন্টিগ্রেশনের দুইটা কি কেটে যাচ্ছে। তাহলে কি আমরা জানি হচ্ছে কি অন্তরীকরণ হচ্ছে কি সমাকলনের হচ্ছে বিপরীত, সেজন্য কি দুইটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে কি dx বাই dt এর উপর কি হোল স্কয়ার আছে লিখলাম। এরপর এখানে মাইনাস মিউ ছিল, মাইনাস মিউ লিখছি। এরপর এখানে দেখেন ইন্টিগ্রেশন আর হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ হচ্ছে কি সমাকলন আর হচ্ছে অন্তরীকরণ একে অপরের কি বিপরীত, এই দুইটা কি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে, এক্স স্কয়ার থাকতেছে লিখছি। এরপর আমরা হচ্ছে কি ধ্রুবক হিসেবে হচ্ছে কি একটা হচ্ছে সি লিখছি। তাহলে ধ্রুবক হচ্ছে একটা সি লেখার কারণ কি, এখানে হচ্ছে কি অনির্দিষ্ট কিন্তু ইন্টিগ্রাল দেওয়া ছিল, সেজন্য আমরা হচ্ছে কি সি কিন্তু প্লাস হচ্ছে কি সি লিখছি। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট ইন্টিগ্রাল কিভাবে বুঝবো আমরা, আমরা কিন্তু জানি এখানে দেখেন ইন্টিগ্রেশন চিহ্ন আছে, তাহলে এর নিচে কিন্তু একটা থাকে হচ্ছে কি লোয়ার লিমিট, উপরে থাকে কিন্তু হচ্ছে আপার লিমিট। তাহলে যে ইন্টিগ্রেশনের সাথে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিটটা না থাকবে সেটা কিন্তু অনির্দিষ্ট ইন্টিগ্রাল। তাহলে এখানে দেখেন এই ইন্টিগ্রেশনের সাথে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু কিচ্ছু নাই, তার মানে এটা একটা কি অনির্দিষ্ট ইন্টিগ্রাল। আর অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য এখানে কি করছি আমরা প্লাস হচ্ছে কি সি একটা হচ্ছে কি ধ্রুবক নিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটাকে কি করলাম আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই সিটাকে কি আউট করে দেব। তো সিটাকে আউট করে দেওয়ার জন্য আমাদের হচ্ছে কি সি এর একটা মান লাগবে। তাহলে সি এর আমরা এখানে একটা মান বের করব, এই যে করছি এখানে। তো সি এর মান বের করার পর আমরা 2 নং সমীকরণে সেই সি এর মানটা বসাই দেব। তাহলে এখানে দেখেন আদি অবস্থায় টি ইকুয়াল টু 0, তাহলে আমরা যে এখানে অঙ্কন করেছিলাম এই যে আদি অবস্থায় হচ্ছে কি এখানে কি বলছে, আদি অবস্থায় টি ইকুয়াল টু কিন্তু 0, এই যে এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে শুরুর অবস্থায় কি টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু হবে হচ্ছে কি 0, এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ, আর হচ্ছে কি ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে দেখেন করার পরে এখানে আমরা কি করব, 2 নং হতে এখানে হচ্ছে কি এই যে dx বাই dt এর মান কত 0, তাহলে এই 0টা হচ্ছে কি এখানে বসাই দিলাম, অর্থাৎ 2 নম্বরে হচ্ছে কি এই মানগুলো কি বসাই দেব। dx বাই dt এর মান কি 0, 0 এর উপর কি স্কয়ার করলে 0ই হচ্ছে লিখছি, ইকুয়াল টু এখানে মাইনাস মিউ আছে লিখছি। এরপর x এর মান এখানে কত, x ইকুয়াল টু কিন্তু a, তাহলে x এর জায়গায় a বসাবো, তাহলে x স্কয়ার আছে এখানে কি a স্কয়ার হবে, প্লাস হচ্ছে এখানে আছে কি c, তাহলে c-টাকে কি বসাই দিছি। দেওয়ার পর এখানে দেখেন এই যে সিটাকে এ পাশে আছে, এটা যদি হচ্ছে সমানের বাম পাশে নিয়ে যায় তাহলে কি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মিউ এ স্কয়ার। তো এটা একটু সাজাই লিখছি যে সি ইকুয়াল টু মিউ এ স্কয়ার। ঠিক আছে, তার মানে কিন্তু আমরা সি এর মানটা পেয়ে গেলাম। সি এর মান কি পাইলাম, মিউ এ স্কয়ার। তাহলে এখন সি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে দেখেন এখানে লিখছি যে সি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 2 নং সমীকরণে কি আছে dx বাই dt হোল স্কয়ার, এখানে লিখছি dx বাই dt হোল স্কয়ার, এখানে হচ্ছে কি মাইনাস মিউ হচ্ছে কি এক্স স্কয়ার ছিল 2 নম্বর সমীকরণে, মাইনাস মিউ এক্স স্কয়ার লিখছি। এরপর প্লাস সি এর মানটা কত পাইছিলাম মিউ এ স্কয়ার, তাহলে সি এর মানটা এখানে আমরা বসাই দিছি কি মিউ এ স্কয়ার কিন্তু বসাই দিছি। ঠিক আছে, তার মানে সবকিছু ঠিক আছে 2 নম্বর সমীকরণের, শুধু এখানে সি এর মানটা হচ্ছে মিউ এ স্কয়ার পাইছিলাম, এটা হচ্ছে কি বসাই দিলাম। এরপর এটা যেরকম আছে এরকমই এখানে একটু সাজায় লিখছি, মিউ এ স্কয়ারটা আগে লিখছি, মাইনাস মিউ এক্স স্কয়ারটা পরে লিখছি। লেখার পর এই পাশে যেরকম আছে সেরকমই এই দুইটার মধ্যে মিউ আছে, তাহলে মিউ কমন নিছি, তাহলে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কি এক্স স্কয়ার আছে লিখছি। ঠিক আছে, তো লেখার পর এখানে দেখেন উভয় পাশে কি করছি আমরা বর্গমূল করছি। তাহলে বর্গমূল করার ফলে এখানে বর্গ অর্থাৎ স্কয়ার আর হচ্ছে রুট হচ্ছে কি কেটে গেছে, যার পরে dx বাই dt আছে লিখছি ইকুয়াল টু এখানে বর্গমূল করলে পুরোটার উপর বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ কি লিখলাম এখানে বর্গমূল করে। ঠিক আছে, তাহলে বর্গমূল পুরোটার উপর করে দিছি, দেওয়ার পর dx বাই dt আছে লিখছি। এখানে বর্গমূলের থাকলে কি প্লাস মাইনাস দুইটাই হতে পারে, যে কোনোটা হতে পারে, তাহলে প্লাস মাইনাস আলাদা করে লিখছি রুট ওভার মিউ রুট ওভার স্কয়ার মাইনাস কি এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন dx বাই dt ইকুয়াল টু কি এখানে শুধু আমরা হচ্ছে কি মাইনাস দিছি, মাইনাস হচ্ছে রুট মিউ এর উপর কি রুট এ স্কয়ার মাইনাস হচ্ছে কি এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা মাইনাস কেন নিলাম, যেহেতু এখানে কি বলা আছে হচ্ছে কি গতি হচ্ছে কি কেন্দ্রমুখী, যেহেতু গতি হচ্ছে কি কেন্দ্রমুখী
মুখী, তাহলে গতি যেহেতু কেন্দ্রমুখী সেজন্য আমরা হচ্ছে কি মাইনাস কিন্তু নিছি। ঠিক আছে, তো এটাকে কিন্তু আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিতে পারি, যেহেতু আমাদের এইটা হচ্ছে কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, এই মানটা, সেজন্য এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম আমাদের সুবিধার জন্য। তো এই পেজে জায়গা নেই, আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো আগের পেজের শেষের লাইন কিন্তু এটা আপনাদের তোলার প্রয়োজন নাই। তো এটাকে কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ ধরছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখানে দেখেন এখানে ডিএক্স আছে লিখলাম, এরপর এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে কি গুণ হিসেবে আছে, এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কিন্তু নিচে ভাগ হিসেবে লিখছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখেন মাইনাস রুট ওভার মিউ ছিল লিখছি, ডিটি এটার নিচে হচ্ছে ভাগ হিসেবে ছিল, এ পাশে আসলে কি গুণ হয়ে যাবে, একটু হচ্ছে কি ডিটি দিছি। ঠিক আছে, তো এরপর দেখেন আমরা হচ্ছে এই পুরো মানটা আমরা এই পাশে নিয়ে আসছি, এই মানটা হচ্ছে পুরোটা এই পাশে নিয়ে আসছি, আর কিছুই করি নাই। এরপর দেখেন আমরা কি করছি, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে রুট ওভার মিউ থাকতেছে, ডিটি থাকতেছে। এরপর এখানে কি আছে, মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে কি মাইনাস ডিএক্স বাই ডিএক্স ডিভাইডেড রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি মাইনাস দ্বারা গুণ করে। ঠিক আছে, এরপর দেখেন আমরা কি করছি, উভয় পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে রুট ওভার মিউ এটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে এটা আগে লিখছি, ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিটি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন যেরকম আছে এরকম লিখছি, শুধু ইন্টিগ্রেশন দিছি। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে রুট ওভার মিউ এখানে কি ইন্টিগ্রেশন করে কি শুধু পাচ্ছি টি ইকুয়াল টু এখানে দেখেন মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার হচ্ছে কিন্তু সূত্র হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট সূত্র, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু সূত্র। তো এখানে এই সূত্রটা কি কস ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে কি একটা হচ্ছে ধ্রুবক যদি নেই, তাহলে এর আগে কিন্তু আমরা একটা ধ্রুবক নিছি হচ্ছে কি সি, তো এখানে কিন্তু সি নিতে পারবো না, সেজন্য আমরা কি C1 নিলাম। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবক C1 কেন নিলাম, কারণ হচ্ছে এর আগে আমরা একটা ধ্রুবক নিয়েছিলাম হচ্ছে কি সি, সেজন্য এখানে কি আলাদা করে কি C1 নিলাম। তো C1 অর্থাৎ হচ্ছে ধ্রুবক কখন আমরা নেব, যখন হচ্ছে কি অনির্দিষ্ট ইন্টিগ্রাল হবে। ঠিক আছে, অনির্দিষ্ট ইন্টিগ্রাল চেনার উপায় কি, লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিট কিন্তু থাকবে না। তো এখানে দেখেন লোয়ার লিমিট আর আপার লিমিট নাই, সেজন্য এটা হচ্ছে কি অনির্দিষ্ট ইন্টিগ্রাল, সেজন্য আমরা একটা ধ্রুবক নিয়েছি C1। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে কি আগের মতোই হচ্ছে কি C1টাকে কি ভ্যানিশ করে দেবো বা আউট করে দেবো। তো এটাকে আমরা কিন্তু 4 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা কি করব, C1টাকে ভ্যানিশ করব, তাহলে C1টাকে ভ্যানিশ করার জন্য C1 এর একটা মান বের করব। ঠিক আছে, এই মান যে বের করব এই মানটা 4 নম্বর সমীকরণে বসায় দিয়ে কিন্তু C1টাকে আমরা ভ্যানিশ করব। তাহলে এখানে দেখেন আদি অবস্থায় এর আগে আমরা ধরেছিলাম যে x = a আর হচ্ছে কি t = কিন্তু 0। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম আমরা কিন্তু dx বাই হচ্ছে dt এর মান কিন্তু লিখলাম না, কারণ হচ্ছে এখানে কিন্তু dx বাই dt নাই, আমাদের লেখার কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে x = a t = কিন্তু 0, এই যে আদি অবস্থায় যেটা আমরা একটু আগে দেখালাম, এই যে আদি অবস্থা t = 0 x = কি a, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এই 4 নম্বর সমীকরণে আমরা হচ্ছে কি এই x এর মান আর t এর মানটা বসায় দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখানে রুট ওভার মিউ আছে, এখানে আছে টি, টি এর মান কত 0, 0 এর সাথে রুট ওভার মিউ গুণ করলে কি 0ই পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা 0 লিখলাম। এরপর cos ইনভার্স আছে দিলাম, এরপর হচ্ছে x এর মান আমরা কত ধরবো, x = কি a, তাহলে x এর জায়গায় a বসাবো, নিচে আছে কি a, তাহলে a ভাগ a, এরপর প্লাস হচ্ছে কি C1 আছে C1 দিয়ে দিলাম, এই পাশে 0 আছে 0, তাহলে cos ইনভার্স এখানে কি ক্যালকুলেশন কাটাকাটি করলে কি 1 পাচ্ছি, এরপর কি C1। ঠিক আছে, এরপর 0 আছে 0 লিখলাম, cos ইনভার্স আছে লিখলাম। এরপর এখানে দেখেন cos 0 ডিগ্রির মান কত আমরা জানি কিন্তু 1, তাহলে 1 এর জায়গায় কি লিখছি cos 0 লিখছি, তাহলে এখানে দেখেন C1 আছে C1 লিখছি। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন এই যে cos ইনভার্স আর হচ্ছে cos হচ্ছে কি ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে শুধু C1 থাকে, তাহলে C1 = এখানে কি পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে এখানে একটু সাজায় লিখছি C1 = কি 0। তাহলে এখন দেখেন আমরা C1 এর মান কিন্তু পাইলাম 0, তো 0 যে পাইলাম এখন এই C1 এর মানটা আমরা হচ্ছে 4 নম্বর সমীকরণে বসাই দেব। ঠিক আছে, সেজন্য এখানে লিখছি দেখেন C1 এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমার এই পেজে জায়গা নাই, সেজন্য আমরা এই C1 এর মান 0টা হচ্ছে শুধু এই 4 নম্বর সমীকরণে কি বসাই দেব, তাহলে 4 নম্বর সমীকরণে এখানে C1 = 0 বসলে শুধু এই মানটাই কিন্তু থাকতেছে। তো পরবর্তী পেজে আমরা সেটাই করব, অর্থাৎ হচ্ছে কি C1 এর মানটা 4 নম্বর সমীকরণে বসায় দেব। তাহলে দেখেন এখন আমরা কি করব,
এখানে হচ্ছে কি 4 নম্বর সমীকরণ যেরকম আছে সব কিছু ঠিকই থাকবে, শুধু এখানে কি ছিল C1 ছিল 4 নম্বর সমীকরণ। তাহলে C1 এর মান হচ্ছে কি 0 পাইছি, এই 0টা এখানে কি বসাই দিলাম। ঠিক আছে, তো এরপর দেখেন এখানে x/a আছে, এখানে কি লিখলাম। এরপর এই cos ইনভার্স যদি সমানের বাম পাশে যায় তাহলে কিন্তু শুধু cos হয়ে যায়। ঠিক আছে, তাহলে cos লিখছি, এরপর √μ আছে লিখছি, এরপর t আছে লিখছি, তাহলে একটু হচ্ছে কি সাজায় লিখছি। ঠিক আছে, শুধু হচ্ছে কি cos ইনভার্সটা এই সমানের হচ্ছে কি বাম পাশে পার করে দিয়েছি, সেজন্য কি হয়েছে শুধু cos হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর দেখেন এখানে x আছে লিখছি, এই নিচে আছে কি ভাগ হিসেবে a যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে a গুণ অর্থাৎ ইন্টু হিসেবে থাকলো। এরপর cos যেরকম আছে কি সেরকমই কিন্তু লিখছি। ঠিক আছে, যাহা বস্তুকণার কি গতিপথের হচ্ছে কি সমীকরণ, এটা বস্তুকণার কি গতিপথের হচ্ছে কি সমীকরণ। এখন বেগ dx/dt। ঠিক আছে, আমরা হচ্ছে এই উপপাদ্যটা সমাধান করার আগে আমরা কিন্তু বেসিক যে বিষয়গুলো দেখলাম, তখন কিন্তু dx/dt ইকুয়াল টু কি দেখছিলাম বেগ। ঠিক আছে, এরপর হচ্ছে কি d² x বাই হচ্ছে কি dt² ইকুয়াল টু কি দেখছিলাম ত্বরণ, এবং হচ্ছে কি x ইকুয়াল টু কি দেখছিলাম সরণ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দেখলাম। তো এখান থেকে দেখেন dx/dt ইকুয়াল টু কি বেগ, তাহলে এখানে কিন্তু আমরা লিখছি যে dx/dt এখানে কি এখন বেগ dx/dt ইকুয়াল টু কি মাইনাস √μ, এরপর কি √ হচ্ছে কি a² মাইনাস কি x²। তাহলে এটা আমরা কোথায় পেলাম, এটা কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ থেকে কিন্তু পাইছি। 3 নম্বর সমীকরণে কিন্তু এটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, তো এখন দেখেন যেখানে বস্তুটি ও বিন্দুতে এসে পৌঁছাবে অর্থাৎ x ইকুয়াল টু কি হবে 0 হবে, তখন বেগ হবে dx/dt ইকুয়াল টু কি হবে মাইনাস √ হচ্ছে কি মিউ, এরপর √a²। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা যে পাইলাম, তাহলে আগে ছিল a² মাইনাস হচ্ছে কি x²। তাহলে এখানে x ইকুয়াল টু যখন হচ্ছে এই যে বস্তু কণাটি 0 বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ হচ্ছে কি এই যে এখানে যখন হচ্ছে পৌঁছাবে, এখানে যখন পৌঁছাবে তখন কিন্তু x এর মান হচ্ছে কি 0 হবে। তাহলে x এর মান যখন 0 হবে, তাহলে এখানে দেখেন x এর মান 0 বসালে 0 উপর স্কয়ার করলে স্কয়ার 0ই হচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে √ শুধু কি থাকতেছে a² থাকছে। তাহলে এখানে কিন্তু x এর মান 0 বসানোর পর আমরা কিন্তু হচ্ছে কি এখানে কি পাইলাম বেগ পাইলাম, কিন্তু এটা সেটা কোথায় পাইলাম ও বিন্দুতে কিন্তু পাইলাম, অর্থাৎ হচ্ছে কি কেন্দ্র বিন্দুতে কিন্তু পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব dx/dt এখানে হচ্ছে মাইনাস √μ আছে লিখলাম, এরপরে স্কয়ার আর হচ্ছে রুট কেটে যায়, এখানে কি থাকে শুধু হচ্ছে a থাকে। ঠিক আছে, তাহলে এখন দেখেন যেহেতু কেন্দ্রে বস্তুকণাটির বেগ হচ্ছে 0 নয়, তাহলে এরকম আমরা চিত্র পাইছিলাম। এখানে ছিল হচ্ছে কি ও, এখানে ছিল হচ্ছে কি p, এটুকু দূরত্ব কি ছিল x ছিল, এখানে কি ছিল a, এখানে হচ্ছে কি ছিল a ইনভার্স। ঠিক আছে, তাহলে এরকম কিন্তু চিত্রটা ছিল। তাহলে এখানে দেখেন যেহেতু কেন্দ্রে বস্তুকণাটির বেগ 0 নয়, তাহলে কেন্দ্র এখানে কি ও, তাহলে এখানে কিন্তু বস্তুকণাটির বেগ হচ্ছে কি 0 নয়। সুতরাং বস্তুকণাটি উক্ত বেগে a ইনভার্স বিন্দুতে পৌঁছাবে। তাহলে এখান থেকে আবার কি a ইনভার্স বিন্দুতে পৌঁছাবে, এখান থেকে যাত্রা শুরু করে। তাহলে এইভাবে বস্তুকণাটি a থেকে এই যে এ থেকে ও বিন্দু হয়ে এ থেকে হচ্ছে কি ও বিন্দু হয়ে এ ইনভার্স বিন্দুতে পৌঁছাবে, এ ইনভার্স বিন্দুতে পৌঁছাবে এবং এ ইনভার্স হতে এ বিন্দুতে পৌঁছাবে। বস্তুকণাটি এ থেকে এ ইনভার্স এর মধ্যে সরল দোলন গতিতে চলতে থাকবে। তাহলে মূল কথাটা কি, এই চিত্র দেখে দেখে আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো করে কিন্তু ভাষা দিবেন, অর্থাৎ হচ্ছে কি ভাষা দিবেন যে এখান থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, আসার পরে এখানে যেহেতু বেগ 0 নয় সেজন্য এটা কি করছে আবার এ ইনভার্সে আসছে। তাহলে এ থেকে ও বিন্দু হয়ে কি এ ইনভার্সে আসছে, তাহলে আবার এ ইনভার্স থেকে ও বিন্দু হয়ে কি করছে এতে আসছে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু এই যে বস্তুকণাটি এ থেকে এ ইনভার্সের মধ্যে সরল দোলন গতিতে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, আপনাদের নিজেদের মতো করে ভাষা এখানে কি লিখে দিবেন, এটা হচ্ছে কি দেখে দেখে। ঠিক আছে, তো আপনাদের বোঝার জন্য আমি এখানে আঁকাইছি, এখানে কিন্তু আঁকানোর প্রয়োজন নেই। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে বস্তুকণাটির হচ্ছে কি গতি এবং হচ্ছে কি দোলনকাল কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে বস্তুকণার গতি এটা কিন্তু আমাদের হয়ে গেলে এখন কি করব আমরা দ্বিতীয় অংশে দোলনকালটা কি নির্ণয় করব। তো এটা কিন্তু খুবই ইজি এবং ছোট। তো চলুন আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা দ্বিতীয় অংশে এখন হচ্ছে দোলনকালটা বের করব। তাহলে মনে করি বস্তুকণাটি t1 সময়ে ও বিন্দুতে পৌঁছে, তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ও বিন্দুতে পৌঁছে কি t1 সময়ে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখেন আপার লিমিট হচ্ছে t1, লোয়ার লিমিট হচ্ছে কি 0, এরপর হচ্ছে কি এখানে আপার লিমিট হচ্ছে 0
লোয়ার লিমিট হচ্ছে এ, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, সেজন্য কিন্তু আমরা এখানে লিখছি হচ্ছে কি এ হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে কি 0। ঠিক আছে, আর এটা আমরা কোথায় পেলাম, রুট ওভার মিউ ডিটি মাইনাস ডিএক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা অঙ্কের হচ্ছে মাঝখানে কিন্তু পাইছিলাম, অর্থাৎ 3 নম্বর সমীকরণ যে পাইছিলাম সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা এখানে কিন্তু এই মানটা পাইছিলাম। এই যে এখানে দেখেন যে রুট ওভার মিউ ডিটি মাইনাস ডিএক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা পাইছিলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম। তো লেখার পর এখানে দেখেন রুট ওভার মিউ আছে লিখলাম, এরপর হচ্ছে কি করব আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে এখানে কি পাইছি টি পাইছি, তাহলে টি আপার লিমিট হচ্ছে t1, এখানে কি 0 ইকুয়াল টু এখানে কি আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট কি চেঞ্জ করে দিছি, অর্থাৎ লোয়ার লিমিটকে আপার লিমিটে পরিণত করছি, আপার লিমিটকে লোয়ার লিমিটে লিখছি, অর্থাৎ হচ্ছে কি এটাকে কি নিচে ছিল উপরে লিখছি, আর হচ্ছে 0টাকে কি লোয়ার লিমিটে লিখছি, সেজন্য কি চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, মাইনাস ছিল এখানে কি প্লাস হয়ে গেছে, তাহলে এটা যেরকম আছে সেরকমই লিখছি। ঠিক আছে, এরপর দেখেন রুট ওভার মিউ আছে লিখছি, এরপর টি এর মান t1, আপার লিমিট মাইনাস হচ্ছে কি 0 পর্যন্ত, তাহলে t1 মাইনাস হচ্ছে কি 0 ইকুয়াল টু এখানে এটা কিন্তু হচ্ছে কি সূত্র, যেটা এখানে লেখা আছে যে এটা কিন্তু হচ্ছে কি সূত্র। ঠিক আছে, তাহলে কি ইন্টিগ্রেশন হচ্ছে কি লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট a dx ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় sin ইনভার্স x ভাগ a। তাহলে এখানে দেখেন এইটুকু হচ্ছে সূত্রতে কিন্তু আমরা sin ইনভার্স x ভাগ a, আর হচ্ছে কি আপার লিমিট হচ্ছে a আছে a দিছি, লোয়ার লিমিট 0 আছে কিন্তু 0 দিছি। ঠিক আছে, এরপর দেখেন রুট ওভার হচ্ছে মিউ আছে লিখছি, এরপর এখানে কি t1 যেহেতু 0 ভ্যালু নাই তাহলে এখানে শুধু t1। এরপর দেখেন এখানে সাইন ইনভার্স x এর মান হচ্ছে কি a থেকে হচ্ছে কি 0 পর্যন্ত, তাহলে x এর মান a বসাইছি, আর এখানে কি x এর মান হচ্ছে কি 0 যদি বসাই তাহলে কিন্তু এখানে 0 হয়ে যায়, তাহলে আমরা একবারে লিখছি এখানে। তারপর দেখেন রুট ওভার মিউ আছে লিখছি, t1 লিখছি, এরপর সাইন ইনভার্স আছে লিখছি, তাহলে এখানে a আর a কাটাকাটি করে কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 এর মান অর্থাৎ সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে আমরা সাইন পাই ভাগ 2 লিখছি, তাহলে পাই ভাগ 2 পাই হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে পাই ভাগ 2 সমান কি 90 ডিগ্রি কিন্তু। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে সাইন পাই ভাগ 2 অর্থাৎ কি সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, সেজন্য আমরা 1 এর পরিবর্তে সাইন পাই ভাগ কি 2 লিখছি। এরপর হচ্ছে এখানে মিউ রুট ওভার মিউ আছে লিখছি, t1 লিখছি, এরপর সাইন ইনভার্স আর সাইন কেটে যাচ্ছে, শুধু পাই ভাগ 2 থাকতেছে লিখছি। লেখার পর এখানে t1 ইকুয়াল টু কি লিখছি পাই ভাগ 2 ছিল, এখানে রুট ওভার মিউ গুণ হিসেবে ছিল, এ পাশে এসে কি ভাগ হয়ে গেছে আমরা লিখছি, তাহলে t1 এর মানটা আমরা কত পাইলাম পাই ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার কি মিউ। তাহলে এখন আমরা দোলনকালের কি সূত্র জানি, সেটা হচ্ছে কি 4 ইন্টু এখানে দেখেন দোলনকাল সূত্র হিসেবে কি লিখতে পারি 4 ইন্টু এ হতে ও বিন্দুতে পৌঁছার কি সময়, তাহলে 4 লিখছি ইন্টু হচ্ছে এ থেকে ও বিন্দুতে পৌঁছার সময় আমরা t1 ইকুয়াল টু কি পাইছি পাই ডিভাইডেড 2 রুট ওভার কি মিউ, তাহলে পাই ডিভাইডেড 2 রুট ওভার মিউটা কি বসাই দিলাম, তাহলে এই যে এটুকুর মান অর্থাৎ এ হতে ও বিন্দুতে পৌঁছার সময় হচ্ছে কি এটা, যেটা হচ্ছে কি t1 আমরা এখানে পাইলাম। তো এরপর দেখেন 2 দ্বারা 4 কে এখানে যদি কাটি তাহলে এখানে 2 থাকতেছে, তাহলে 2 পাই থাকতেছে, উপরের নিচে কি থাকতেছে শুধু মিউ থাকতেছে, তাহলে আমাদের দোলনকাল কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, আমাদের হচ্ছে দুইটা বিষয় বের করতে বলছিল, একটা হচ্ছে কি বস্তু কণাটির গতি এবং দোলনকাল, তাহলে বস্তু কণার গতি এবং দোলনকাল দুইটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো যদিও হচ্ছে এই উপপাদ্যটা একটু বড়, কিন্তু একই সাথে এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবহেলা করার কোনো সুযোগ নাই, একবার যদি না বুঝতে পারেন বারবার দেখবেন এবং বারবার খাতায় প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু খুব ইজি মনে হবে। ঠিক আছে, আর ম্যাথ জিনিসটা কি, অর্থাৎ ফিজিক্স বলেন ম্যাথ বলেন যে কোনো এরকম বিষয়গুলো বারবার কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একবার প্র্যাকটিস করলেন, বললেন যে হ্যাঁ আমি পারবো, পরবর্তীতে দেখা গেল উপপাদ্যগুলো লিখতে গিয়ে কিন্তু আর পারবেন না। সো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য বোঝানোর জন্য, এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।